সবাইকে স্বাগত দীপ্ত সংবাদের সাথে রয়েছে তোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। দুর্নীতিমুক্ত ভূমি সেবা নিশ্চিত করতে চায় সরকার, বললেন প্রধানমন্ত্রী। সারা দেশে 3 দিনের মেলা। 5 দিনেও ক্যাম্পাসে ঢুকতে পারেননি নতুন ডুয়েট উপাচার্য, শিক্ষার্থীদের অবরোধে অচল অবস্থা। ঈদুল আজহায় এবার পশুর দাম বেশি, অভিযোগ ক্রেতাদের। ভিড় বাড়ছে চুয়াডাঙ্গার বিভিন্ন হাটে। সরকার দুর্নীতিমুক্ত ভূমি ব্যবস্থাপনা এবং মানুষ যাতে নির্বিঘ্নে সেবা পেতে পারে তা নিশ্চিত করতে চায়, এমনটাই জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রাজধানীতে 3 দিনের ভূমি সেবা মেলার উদ্বোধন করে তিনি বলেন, ভূমি প্রশাসনের প্রায় সব সেবা ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে এসে নাগরিকদের জন্য সেবা গ্রহণ আরও সহজ, দ্রুত এবং কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে মঙ্গলবার ভূমি সেবা মেলা 2026 উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মাধ্যমে দেশের প্রতিটি জেলা উপজেলায় 3 দিনের এই আয়োজন শুরু হয়। 3 দিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন হতে যাচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সরকার ভূমি ব্যবস্থাপনা সহজ করার মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে চায়। থেকেই জমি ব্যবস্থাপনাকে হয়রানি ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার নিয়ে জনগণের দোরগোড়ায় রাষ্ট্রীয় সেবা পৌঁছে দিতে বর্তমান সরকার কাজ করছে। ভূমি সংক্রান্ত বিষয় আদালত ও আদালতের বাইরে দ্রুত নিষ্পত্তির ওপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। তবে প্রচলিত আদালতের বাইরেও জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য গ্রাম আদালত কিংবা অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন এডিআর অর্থাৎ বিকল্প বিরোধ নিষ্পত্তির মতো আইনানুগ ব্যবস্থার মাধ্যমে অবলম্বনের দিকেও জোর দেওয়া জরুরি বলে আমরা মনে করি। সরকার প্রতিটি ক্ষেত্রে জনবান্ধব কর্মসূচি নিয়ে এগিয়ে যেতে চায় বলে জানান তারেক রহমান। সরকার পর্যায়ক্রমে একের পর এক নির্বাচনী ইশতেহারের প্রতিটি দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের কাছে দেওয়া ওয়াদা পূরণের রাজনীতিকে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করছে। বক্তব্যের পর প্রধানমন্ত্রী ভূমি ভবনের বিভিন্ন স্টল ও সেবা কেন্দ্র পরিদর্শন করেন। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। নতুন উপাচার্য নিয়োগ কেন্দ্র করে গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলন অব্যাহত রয়েছে। টানা আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। ক্যাম্পাস জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাত 250 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। মামলায় সরকারি কাজে বাধা, হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং পুলিশ ও সাধারণ শিক্ষার্থীদের আহত করার অভিযোগ আনা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি। ঈদুল আজহা সামনে রেখে চুয়াডাঙ্গার পশু হাটগুলোতে উপচে পড়া ভিড়। জেলার 9টি হাটে প্রতিদিনই বাড়ছে গরু ছাগলের আমদানি। খামারি ও ব্যবসায়ীরা বলছেন এবছর গরুর দাম ভালো, তবে ক্রেতাদের অভিযোগ এবার গরুতে গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা। দরদামে চলছে বেচাকেনা। এটি চুয়াডাঙ্গার জেলার দৃশ্য। ডুগডুগি, শিয়ালমারী, মুন্সিগঞ্জ ও আলমডাঙ্গা সহ 9টি হাট বসেছে কোরবানির পশুর। সকাল থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে ট্রাক, পিকআপ ও ভ্যানে করে পশু আনছেন খামারি ও ব্যবসায়ীরা। 11 মে থেকে শুরু হয়েছে কোরবানির পশুর 9টি হাট। এর মধ্যে 4টি স্থায়ী হাট রয়েছে। বড় বড় খাসি চাল 2টা 21,040 টাকা কেনা হয়েছে। আমি নিয়ে আসছি 8টা, 2টা বিক্রি করছি আর 6টা আছে। হাটগুলোতে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা আসছেন পশু কিনতে। জেলার বাইরের বেশিরভাগ ব্যবসায়ীরা হাটে উপস্থিত হওয়ায় এবার পশুর দাম কিছুটা বেশি। এতে কিছুটা চাপে পড়েছেন স্থানীয় ক্রেতারা। একটু আগে ভাগে গরু কিনলাম আর কি, এটা কুরবানির জিনিস, আগে ভাগে পুষবো, মহব্বত আসবে। এখন গরুর দাম এখানে আসি দেখি দাম দিন দিন বাড়তেছে আর আমাদের বেচা কিনা কম। কেবল হাট রানিং হয়েছে ভাই, সামনে হাট থেকে আশা করে এছাড়া ভালো হবে ভাই। জেলা প্রাণী সম্পদ বিভাগ জানায় 4 উপজেলায় 10,000-এর বেশি খামার রয়েছে।
কোরবানির জন্য প্রস্তুত 2,02,239টি পশু। যদি জাল টাকা কেউ যদি নিয়ে আসে সেটা শনাক্তকরণের জন্য আমাদের স্পেশাল টিম আছে এবং কোনো গরু বা ছাগল যদি অসুস্থ হয়ে যায় আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে আমাদের একটা ডাক্তারের টিম রেখে দেওয়া আছে। এবারে সরকার যেহেতু কড়াকড়িভাবে বিদেশ থেকে গরু আমদানি নিষিদ্ধ করছে, সুতরাং খামারিরা এটা ভালো মূল্য পাওয়ার সম্ভাবনা আছে। তিনি আরও জানান, চাহিদার অতিরিক্ত প্রায় ৭১,০০০-এর বেশি পশু প্রস্তুত রয়েছে, যা স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা সম্ভব হবে। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তাকক্ষ। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, ফায়ার ফাইটাররা দেশের মানুষের আস্থা ও নির্ভরতার প্রতীক। দেশের প্রাকৃতিক দুর্যোগে ফায়ার সার্ভিসের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ, পদক বিতরণ এবং পাসিং আউট প্যারেড অনুষ্ঠান 2026-এ প্রধান অতিথি হিসেবে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে তিনি আরও বলেন, সারা দেশে 538টি ফায়ার স্টেশন রয়েছে, যা পর্যাপ্ত নয়। ফায়ার স্টেশনের সংখ্যা ও সুযোগ সুবিধা বৃদ্ধির কথাও জানান তিনি। বাস চালককে মারধরের জেরে নওগাঁ থেকে দূরপাল্লার সব রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। ঘোষণা ছাড়া হঠাৎ করে বাস চলাচল বন্ধ হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। মঙ্গলবার সকাল 9টার পর থেকে শহরের ঢাকা বাস স্ট্যান্ড এলাকার সড়কে ব্যারিকেড দিয়ে চলাচল বন্ধ করে দেন শ্রমিকরা। তারা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একতা পরিবহনের একটি বাস রাত 1টার দিকে ঢাকা বাস স্ট্যান্ডে পৌঁছায়। যাত্রী নামানোর পরপর বাসটি ঘোরানোর সময় চায়ের দোকানে বসে থাকা কয়েকজন যুবক ড্রাইভারকে মারধর করে। পরবর্তীতে বাসটি কাউন্টারে আসলে সেখানে গিয়েও কাউন্টার ভাঙচুরের চেষ্টা করেন তারা। এই ঘটনার প্রতিবাদে বাস চলাচল বন্ধ রেখেছেন শ্রমিকরা। জেলা বিএনপির সহ সভাপতি এম.আর. ইসলাম স্বাধীনকে বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর কাছে যোগদানপত্র দিয়ে আনুষ্ঠানিকভাবে এই পদে দায়িত্ব গ্রহণ করেন বিএনপির নেতা স্বাধীন। এর আগে সোমবার রাতে মন্ত্রণালয়ের উপসচিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, কর্পোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এম.আর. ইসলাম স্বাধীনকে বগুড়া সিটি কর্পোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গত 20 এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান 150 বছর বয়সী বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশন হিসেবে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় পৃথক দুটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ জেট ফুয়েল, জ্বালানি তেল ও ভোজ্য তেল জব্দ করেছে কোস্টগার্ড। দুপুরে সংবাদ সম্মেলনে তথ্য জানান কোস্টগার্ডের কমিউনিকেশন অফিসার লেফটেন্যান্ট হাসিবুল ইসলাম। তিনি জানান, উপকূলীয় এলাকায় চোরাচালান ও অবৈধ মজুদ ঠেকাতে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান চালাচ্ছে কোস্টগার্ড। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে পতেঙ্গার ভিআইপি রোড এলাকায় অভিযান চালিয়ে প্রায় 23,35,000 টাকা মূল্যের 7,000 লিটার জেট ফুয়েল, 6,000 লিটার ডিজেল, 1,500 লিটার অকটেন এবং একটি তেলবাহী ট্রাক জব্দ করা হয়। এছাড়া ইপিজেড থানার আকমল আলী সুইচ গেট এলাকায় পৃথক অভিযানে প্রায় 9 লাখ টাকা মূল্যের 5,000 লিটার ভোজ্য তেল জব্দ করা হয়েছে। চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন ভিআইপি রোড সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত এলাকায় অবৈধভাবে বিক্রয়ের উদ্দেশ্যে মজুদকৃত তেলের গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে আনুমানিক 23,35,000 টাকা মূল্যের 7,000 লিটার জেট ফুয়েল, 6,000 লিটার ডিজেল, 1500 লিটার অকটেন এবং উক্ত জ্বালানি তেল বহনে ব্যবহৃত একটি ট্রাক ঘটনাস্থল থেকে জব্দ করা হয়। অপরদিকে চট্টগ্রামের ইপিজেড থানাধীন আকমল আলী সুইচগেট সংলগ্ন এলাকায় আরও একটি অভিযান পরিচালনা করা হয়। তল্লাশি চালিয়ে বাজারজাতকরণের উদ্দেশ্যে জাহাজ থেকে অবৈধভাবে খালাসকৃত প্রায় 9 লক্ষ টাকা মূল্যের 5,000 লিটার ভোজ্য তেল, সয়াবিন জব্দ করা হয়। চট্টগ্রামের লোহাগাড়ায় পৃথক স্থানে দুটি ব্যাটারি চালিত অটোরিকশা চালককে গুলি করেছে সন্ত্রাসীরা। সোমবার রাতে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের 8 ও 9 নম্বর ওয়ার্ড এলাকায় এই ঘটনা ঘটে। পরিবারের অভিযোগ, স্থানীয় একটি পাহাড়ি সন্ত্রাসী গ্রুপের খাদ্য সামগ্রী পরিবহনে অস্বীকৃতি জানালে অটোরিকশা চালক আকিবকে গুলি করা হয়। আরেক অটোরিকশা চালক কাইয়ুম শরীফ জানান, ইউনিয়নের ঘোনার মোড় এলাকায় যাত্রী নামিয়ে ফেরার পথে দুর্বৃত্তরা পেছন থেকে তাকে গুলি করে। গুলিবিদ্ধ দুজনকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, খবর পেয়ে রাতে পুলিশ টহল পরিদর্শন করেছে। এই ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেনি। বান্দরবানে দিন দিন বাড়ছে নানা জাতের বিদেশি আমের চাষ। থাইল্যান্ডের কিং অফ চাকাপাত, চিয়াং মাই, জাপানের মিয়াজাকি, রেড পালমার সহ নানা প্রজাতির দামি বিদেশি আম চাষ করে সফল হয়েছেন কৃষকরা। সূর্যের ডিম নামে পরিচিত মিয়াজাকি বিশ্বের সবচেয়ে দামি আম। এটি জাপানের একটি জাত। খেতে সুস্বাদু এই আম আন্তর্জাতিক বাজারে লাল আম নামেও পরিচিত। এটি যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডার রেড পালমার জাতের আম। বিশ্বের অন্যতম সুস্বাদু ফল হিসেবে বিবেচিত। পাকলে লাল হয় আর পরিপক্ক হওয়ার আগে বেগুনি রং ধারণ করে এই আম। থাইল্যান্ডের কিং অফ চাকাপাত জাতের প্রতিটি আমের ওজন 800 গ্রাম থেকে 1.5 কেজি পর্যন্ত হয়ে থাকে। পাকা অবস্থায় হালকা হলুদ আমটি স্বাদে মিষ্টি, দারুণ ঘ্রাণ ও আঁশমুক্ত। থাই জাতের উন্নত মানের আম চিয়াং মাই, ওজন 300 থেকে 450 গ্রাম। ঝাঁঝালো ঘ্রাণের এই আম খেতে খুব মিষ্টি ও সুস্বাদু, ফলনও বেশ ভালো হয়। এছাড়া ডকমাই, বেনানা, ব্রুনাই কিং, চিয়াংমাই সহ রং বেরঙের বিদেশি নানা জাতের আম ঝুলছে বান্দরবানের পাহাড়ে পাহাড়ে। আবহাওয়া ও পাহাড়ের মাটি এসব আম চাষের উপযোগী, তাই স্থানীয়রা ঝুঁকছেন বিদেশি আম চাষে। এই যে ব্রুনাই কিং, এটা হচ্ছে আপনার 3 থেকে 4 কেজি পর্যন্ত হয় আমাদের এখানে এই একটা ফল। আমার বাগানে 18 প্রকারের দেশি এবং বিদেশি জাতটা বেশি থাকে। 18 প্রকারের আম আছে। অনেকজন চাষাবাদ করার জন্য শুরু করতেছে এখন বিদেশি আম। আশা করি আমরা বিদেশি রপ্তানি করার জন্য আমরা সময় মতো পরিচর্যা থেকে শুরু করে সবকিছু আমরা চেষ্টা করব। আম চাষিদের দাবি, কোনো ধরনের কীটনাশক ব্যবহার করা হয় না এই আম গাছে। বাজারজাতকরণ ঠিক মতো করতে পারে তাহলে ক্রেতারাও এখানে ওই বিষমুক্ত যেটা আর কি অর্গানিক আম আমাদের এখান থেকে নিতে পারবেন। বিদেশি জাতের আম চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে কাজ করে যাচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। তিনি জানান, এবার 10,500 হেক্টর জমিতে আম চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,26,000 মেট্রিক টন। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। এখন থাকছে সোশ্যাল ট্রেন্ড। গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনায় রয়েছে একটি ভিডিও। এতে দেখা গেছে এক যুবক বলছে, রাগ করলা, কথা ঠিক না ব্যাঠিক। এর মধ্যে ফেসবুক, টিকটক ও ইউটিউবে ভিডিওটি ছড়িয়ে পড়েছে। অনেকে তাকে কবিরাজ বা গণক হিসেবে চিনলেও বাস্তবে তিনি কবিরাজ নন। ভিডিওতে ব্যস্ত সড়কের পাশে যুবকের ভাগ্য গণনার এই ভঙ্গি লুফে নিয়েছে নেটিজেনরা। মিম, ট্রোল কিংবা কমেন্ট বক্স সব জায়গায় এখন দখল করে নিয়েছে এই সংলাপ। এমনকি জনসচেতনতা তৈরিতে এটি ব্যবহার করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। কন্টেন্ট ক্রিয়েটর ইমান আলী বর্তমানে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় বসবাস করছেন। স্থানীয় বিভিন্ন নাট্যদল ও কন্টেন্ট নির্মাতাদের সঙ্গে কাজ করেন তিনি। সামাজিক সচেতনতামূলক ও হাস্যরসাত্মক ভিডিওতে নিয়মিত অভিনয় করেন ইমান আলী। যাচ্ছি পরের প্রসঙ্গে। ডিবিএল সিরামিক্স এর টাইল চক ক্যাম্পেইন বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ক্রিয়েটিভ অ্যাওয়ার্ড 1 শো 2026 অর্জন করেছে। 2টি ক্যাটাগরিতে গ্রিন পেন্সিল এবং সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস পেন্সিল মেরিটে অ্যাওয়ার্ড অর্জন করেছে প্রতিষ্ঠানটি। এই অর্জনের মাধ্যমে ডিবিএল সিরামিক্স এখন বাংলাদেশের প্রথম সিরামিক্স ব্র্যান্ড যারা এই লেভেলে গ্লোবাল ক্রিয়েটিভ প্ল্যাটফর্মে স্বীকৃতি পেল। বিশ্ব মঞ্চে যাওয়ার আগে থেকেই টাইল চক ক্যাম্পেইন একের পর এক আন্তর্জাতিক পুরস্কার জিতেছে। এর মধ্যে ঝুলিতে জমা হয়েছে এশিয়ার বিখ্যাত স্পাইকস এশিয়া, অ্যাড ফেস্ট এবং দ্য অ্যাড ফোরাম ফিনিক্স ট্রিবিউট 2026-এর মতো মর্যাদাপূর্ণ সব সম্মাননা। রেডিয়েন্ট কেয়ার লিমিটেডের ডিটারজেন্ট পাউডার ব্র্যান্ড রেডি ও জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন আবারও একসঙ্গে প্রচারণামূলক কার্যক্রমে যুক্ত হচ্ছেন। এর ধারাবাহিকতায় নতুন ক্যাম্পেইন নিয়ে সামনে আসছে ব্র্যান্ডটি। এই কার্যক্রমকে সামনে রেখে রেডি ডিটারজেন্ট পাউডারের সঙ্গে তাদের পথ চলা অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়। এ উপলক্ষে রবিবার রেডিয়েন্ট কেয়ার লিমিটেডের প্রধান কার্যালয়ে একটি চুক্তি স্বাক্ষর হয়। অনুষ্ঠানে উপস্থিত রেডিয়েন্ট কেয়ার লিমিটেডের হেড অফ মার্কেটিং ফজল মাহমুদ রানী বলেন, তাসনিয়া ফারিন একজন গুণী অভিনেত্রী।
তার পরিচিতি, ব্যক্তিত্ব এবং দর্শকদের ভালোবাসা এই ব্র্যান্ডের সঙ্গে খুব সুন্দরভাবে মিলে যায়। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি ইসলামিক সেন্টারে বন্দুকধারীদের গুলিতে 3 জন নিহত হয়েছেন। হামলার পর ঘটনাস্থল থেকে 2 হামলাকারী কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। আল জাজিরা জানিয়েছে, স্থানীয় সময় সোমবার দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ক্লেয়ারমন্ট এলাকায় অবস্থিত ইসলামিক সেন্টার অফ সান ডিয়েগোতে এই হামলার ঘটনাটি ঘটে। কর্তৃপক্ষ জানিয়েছে, সন্দেহভাজন বন্দুকধারীদের একজনের বয়স 17, আরেকজনের 19 বছর। তাদের গুলিতে ওই ইসলামিক সেন্টারের একজন নিরাপত্তা কর্মী সহ 3 জন ঘটনাস্থলেই নিহত হন। হামলার পর 2 সন্দেহভাজন বন্দুকধারীকেও মৃত অবস্থায় পাওয়া যায়। তারা আত্মহত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ। ঘটনাটিকে হেট ক্রাইম বা বিদ্বেষজনিত অপরাধ হিসেবে তদন্ত করা হচ্ছে। হামলায় ইসলামিক স্কুলে থাকা শিশুদের কেউ আহত হয়নি। এই ঘটনার পর নিউ ইয়র্ক পুলিশ বিভাগ শহরের বিভিন্ন মসজিদে নিরাপত্তা জোরদারের ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের মাত্র 4 দিনের মধ্যেই বেইজিং সফর করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় মঙ্গলবার চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছাবেন তিনি। রুশ গণমাধ্যম তাস জানিয়েছে, 19 ও 20 মে বেইজিংয়ে অবস্থান করবেন রুশ প্রেসিডেন্ট। এ সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন তিনি। পুতিন জিনপিং বৈঠকে বাণিজ্য, জ্বালানি সহযোগিতা ও আঞ্চলিক পরিস্থিতি গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া বাণিজ্য ও অর্থনৈতিক বিষয়ে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গেও পুতিনের বৈঠকের কথা রয়েছে। এই সফরে পুতিনের সাথে রাশিয়ার বেশ কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ সরকারি বেসরকারি বিভিন্ন আর্থিক সংস্থার প্রধান নির্বাহীরা রয়েছেন। পুতিনের এই সফরকে অনেকেই বেইজিংয়ের পক্ষ থেকে একটি কৌশলগত ভারসাম্যের প্রদর্শন হিসেবে দেখছেন। এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। দুর্নীতিমুক্ত ভূমি সেবা নিশ্চিত করতে চাই সরকার, বললেন প্রধানমন্ত্রী। সারা দেশে 3 দিনের মেলা। 5 দিনেও ক্যাম্পাসে ঢুকতে পারেননি নতুন ডুয়েট উপাচার্য, শিক্ষার্থীদের অবরোধে অচলাবস্থা। ঈদুল আজহায় এবার পশুর দাম বেশি, অভিযোগ ক্রেতাদের। ভিড় বাড়ছে চুয়াডাঙ্গার বিভিন্ন হাটে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন সন্ধ্যা 6টা 40 মিনিটে। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।